ধন্যবাদ। আমি আলামিন দেওয়ান, আমি কাজ করি টেকশট.com-এ। আমি টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। আমরা তো সাংবাদিকরা সবসময় প্রশ্নই করি, মানে প্রশ্ন করাই আমাদের কাজ। আজকে যারা প্রশ্ন করেছেন আসলে মূলত যারা মূল মানে সাধারণ গ্রাহক এবং স্টেক হোল্ডার যারা আছেন তারা। আমি একটু জানতে চাই যে এই যে যারা প্রশ্ন করেন গুলো নিয়ে আসেন, এই সমস্যাগুলোর ক্ষেত্রে মানে আপনারা এই সমস্যাগুলোর সমাধান করেন কিনা। যেমন আমি দেখলাম যে পলক সমস্যা, আর এইরকম সমস্যাগুলো অনেকগুলো হয় প্রতি বছরই। আরেকটা বিষয় যে প্রতি বছর হয় কিনা, প্রতি বছর তো হয় না। এই গণশুনানি এবার হলো 22-এ ঢাকাতে হয়েছে। এই যে মাঝখানে গ্যাপ, এই গ্যাপগুলো পূরণ করা যায় কিনা। আর সাংবাদিক যেহেতু প্রশ্ন করার সুযোগটা ছাড়ে না, তবু আমার একটা কিউরিওসিটি আছে, সেটা হচ্ছে যে আমরা দেখি বিটিআরসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসাথে এই এখন তো ভিওআইপির একদম মানে ম্রিয়মান যুগ, এখন ভিওআইপির ব্যবসা চলার কথা না এই এবং এই মানে ওটিপির এই যুগে। তো তারপরেও বাংলাদেশে ভিওআইপি ব্যবসাটা চলে। মোবাইল ফোন অপারেটররা তাদের এই সিমগুলো নিয়ে এই ব্যবসা হয়। আমার কথা হচ্ছে সিম বায়োমেট্রিক করা। এই সিম বায়োমেট্রিক ছাড়া একটা সিম তো এই ইলিগাল কাজে, এই ভিওআইপির মতো কাজে ব্যবহার করার সুযোগ থাকার কথা। কিভাবে হয়? আমরা দেখি যে অপারেশনে ধরেন, আপনারা গ্রেফতার করেন, কিন্তু বিষয়টা করা যায় না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পলক ভাই এবং বিটিআরসি সম্মানিত চেয়ারম্যানকে। স্যার, এটা আমার মনে হয় এটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার মুস্তাফিজুর রহমান উত্তর দেবেন। আমি প্রথমে ভিওআইপি সংক্রান্ত বিষয়ে উত্তর দিব। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এখন ভিওআইপি হয়তো হবে না, সবাই মোবাইল অ্যাপসে কথা বলে, বাট এই ধারণাটা একটু ভিন্ন। তার কারণ হচ্ছে আমাদের দেশের এখনও শতকরা 60% বা তার চেয়ে কিছু কম সংখ্যক গ্রাহক আছেন যারা ফিচার ফোন বা বাটন ফোন ব্যবহার করে, এবং আমাদের দেশের অনেক সংখ্যক লোক আছেন যাদের আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্যে থাকে। সো তারা দেশে কথা বলার জন্য ইন্টারন্যাশনাল কল না করে এই ভিওআইপির আশ্রয় নেন, যাতে করে তাদের যাদের আত্মীয় স্বজন গ্রামে থাকে, যারা ফিচার ফোন ব্যবহার করে, সেই ফোনে কথা বলে, যার ফলে এই ভিওআইপি বিষয়টা এখনও একেবারে চলে যায়নি। আমরা এর জন্য কি ব্যবস্থা নিয়েছি সেটা আমি বলছি। আমরা যেটা ব্যবস্থা নিয়েছি, আমাদের কিছু সিস্টেম ইনকর্পোরেট করা আছে প্রত্যেকটা মোবাইল অপারেটরের কাছে। অর্থাৎ ভিওআইপি কল যখন করা হয় এর কিছু নির্দিষ্ট কিছু নেচার আছে, কিছু নিয়ম কারণ আছে, কিছু পদ্ধতি ফলো করে। তো আমরা ওই পদ্ধতিগুলিকে মাথায় রেখে কিছু লজিক আমরা সেট করি যে একটা ভিআইপি ফোন সাধারণত একটা নির্দিষ্ট জায়গা থেকে হয়, একটা জায়গা থেকে নর্মালি অনেকগুলি কল জেনারেটেড হয়। তো এই জন্য আমরা এই সকল বিষয়গুলিকে আইডেন্টিফাই করে প্রত্যেকটা অপারেটরকে এই লজিকগুলি দিয়েছি যে এই ধরনের কল যেখান থেকে উৎপত্তি হবে তারা যেন এই কলগুলিকে ব্লক করে দেওয়া হয়, এবং প্রত্যেকটা অপারেটর প্রায় 2 ঘন্টা পর পর তাদের এই সিস্টেমটাকে অপারেট করে, এবং এই অবৈধ কলগুলি যেগুলি সাসপিসিয়াস কল এগুলিকে ব্লক করা হয়, এবং প্রতিনিয়ত অপারেটররা করছে। আমরা এটার একটা রিপোর্ট পাচ্ছি, এবং এর সংখ্যা খুব যে নগণ্য তা না, মাঝে মাঝে এই সংখ্যাটা কখনো কখনো বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে যারা এই ভিআইপি অবৈধ ব্যবসাটা করে তারা নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে। আমরাও ওই পদ্ধতির সাথে বেস করে আমরাও আমাদের লজিকগুলিকে চেঞ্জ করি এবং আমরা এগুলিকে ধরতে সমর্থ হই। তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর আপনি যেটা বললেন যে এই সিম তো একজন এই অবৈধ সিমগুলি কিভাবে পায়, তো এর আগেই কথা হচ্ছিল যে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা সাধারণ লোকের কাছ থেকে তাদের বায়োমেট্রিকটা নিয়ে একজনের নামে যেহেতু 15টা সিম রেজিস্ট্রেশন করা যায়, এই অতিরিক্ত সিমগুলি এই ভিওআইপির কাজে এই ডিলাররা এই সিমগুলিকে প্রোভাইড করে। যারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যারা সিম ডিস্ট্রিবিউটর এবং ডিলাররা যারা আছে তারা এই সিমগুলিকে ডিস্ট্রিবিউট করে। এইগুলি আমাদের নজরে এসছে, এবং আমরা কোনো ক্ষেত্রে এই ডিলারদেরকে এবং এই রিটেলারদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নিচ্ছি। এছাড়াও এই মোবাইল যেই সকল অপারেটরের এই সিমগুলি দিয়ে ভিওআইপি ব্যবসা হচ্ছে, এই ভিওআইপি সিমগুলিকে আমরা আইডেন্টিফাই করে প্রত্যেকটা অপারেটরের কাছ থেকে আমরা জরিমানা আদায় করছি। আপনারা হয়তো জানবেন যে প্রত্যেকটা সিম যেই অবৈধভাবে ভিওআইপির কাজে যদি ব্যবহৃত হয়, পার সিম
মোবাইল অপারেটররা সরকারকে 10,000 টাকা করে জরিমানা প্রদান করে। তো আমাদের এই প্রচেষ্টাগুলি অব্যাহত আছে। আশা করি এই প্রচেষ্টার মাধ্যমে এই ভিআইপির যে প্রেজেন্স যেটা আছে এটা আস্তে আস্তে কমে যাবে বলে আশা করছি, এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আলামিন দেওয়ান ওনার প্রথম অংশ বোধহয় গণশুনানি নিয়েছিল। 19 সালে আমরা গণশুনানি করেছিলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে। এরপরে মূলত 2 বছর করা হয়নি, কারণ করোনার সময় ছিল, মহামারীর সময় ছিল। তারপরে কিন্তু 2টা আমরা করেছি। একটা আমাদের অফিস ভবনই, যেটা মিক্সড হাইব্রিড সিস্টেম ছিল, এবং এর পরবর্তীতে আমরা চট্টগ্রাম করেছি। পরে আমরা কিন্তু এখন কিন্তু কোনো গ্যাপ চলছে না, কন্টিনিউয়াস চলছে। আমরা আশা করি পরবর্তীতে একইভাবে অন্তত প্রতি বছর একটি গণশুনানি হবেই, আপনাদের কথা দিতে চাচ্ছি।